যদি কখনো আপনার প্রতি আমার অনুভূতি না জন্মায়, তাহলে ভাববো আমি তোমার যোগ্য নই। তাহসিন ময়ূরীর হাতে হাত রাখলো, বলল, ভয় নেই মেয়ে, আমি জোর করে তোমায় বেঁধে রাখবো না। তোমার জীবনের সিদ্ধান্ত তুমি নিজেই নিবে। আমি সবসময় তোমার পাশে আছি। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলো। আপনাকে মেনে নিতে আমার কষ্ট হচ্ছে। আমি জানি আপনি ভীষণ ভালো, খুব খুব ভালো। কিন্তু আপনিই বলুন, কোনো মেয়ে চায় একজন বাচ্চার বাবাকে বিয়ে করতে? আপনি এর আগেও অন্য এক নারীকে ভালোবেসেছেন। এটা ভাবলেও ভীষণ রাগ হয় নিজের ওপর। আমাকে খারাপ ভাবলেও এটাই সত্যি, আপনার সাথে সহজ হতে পারছি না। তাহসিন ঠোঁট কামড়ে বসে রইল। ময়ূরী নিশ্চুপ। ঘরের ভেতর থেকে বক্কর ডাকছেন তাদের খাবার খাওয়ার জন্য। ময়ূরী নিঃশব্দে উঠে দাঁড়ালো। আঁচল গায়ে ঠিক করে জড়িয়ে নরম গলায় বলল, তাই বলে ছেড়ে যাব না কখনো। কবুল যখন আপনার নামে পড়েছি, তখন শেষ নিঃশ্বাস অবধি আপনার হয়েই থাকবো। ময়ূরী ঘরের দিকে চলে যাওয়ার পর তাহসিন দোলনা থেকে নেমে ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে লম্বা শ্বাস টানলো। হঠাৎ চোখ গিয়ে থামলো বাড়ির বাইরে কাঁচা রাস্তার দিকে। আবছা আলোয় অস্পষ্ট দেখা যাচ্ছে সেখানে কেউ বা কারা যেন দাঁড়িয়ে আছে। দুজনের হাতে বোধহয় জ্বলন্ত সিগারেট। তাহসিনের ভ্রু কুঁচকে গেল। রাতের এই সময়টায় এখানে কারা দাঁড়িয়ে থাকতে পারে? বাড়ির আঙিনার শেষ মাথায় পুরনো বটগাছটার পাশে দুটো ছায়ামূর্তি দুলছে। ধোঁয়ার রেখা বাতাসে পাক খেয়ে মিলিয়ে যাচ্ছে, ঠিক যেন অন্ধকারের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা বার্তা। সে একবার চেয়ে দেখলো ময়ূরী ঘরে ঢুকে গেছে কিনা। তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাতাসের সঙ্গে গন্ধ পেল, যেন কিছু পোড়া পাটের মতো গন্ধ। একজন ছায়া একটু নড়ল, তারপর অন্যজন ফিসফিস করে বলল, চলো ভাই, এই বুঝি ধরে ফেলছে। তাহসিন দৌড়ে গিয়ে চেঁচিয়ে উঠল, থামো, কে তোমরা? ততক্ষণে তাদের একজন গাছের আড়ালে মিলিয়ে গেছে, আর একজন তাড়াহুড়ো করে সাইকেলে চড়ে রাস্তা ধরে পালিয়ে গেছে। শুধু পড়ে রইল মাটিতে একটা ভাঙা চশমা আর আধখানা সিগারেটের টুকরো। তাহসিন নিচু হয়ে সেটা তুলে নিল। চশমার কাচের ওপর আলো ফেলতেই চোখ স্থির হয়ে গেল তার। চেনা এই চশমাটা সে এর আগেও দেখেছে। তাহসিনের বুকের ভেতর হঠাৎ করেই একরাশ অস্বস্তি জমে গেল। পকেটে রাখা চশমাটা শক্ত করে মুঠোয় চেপে ঘরের দিকে হাঁটতে লাগলো। বাড়ি ফিরতেই ফিরোজা বেগম মেঝেতে পাটি বিছিয়ে দিলেন। পুতুল বাবার পাশে বসেছে। তাহসিন প্লেটে প্রথমে মেয়ের জন্য অল্প ভাত নিয়ে দেশি মুরগির তরকারি নিল। ভাত মাখিয়ে মেয়ের মুখের সামনে ধরে বলল, আম্মা হা করেন। পুতুল বড় করে হা করলো। তাহসিন মুচকি হেসে ভাত তুলে দিল মুখে। ফাহাদ নাক ফুলিয়ে ময়ূরীর শাড়ির আঁচল টেনে বলল, আপা খাওয়াই দাও। পুতুল রেগে তাকালো, গাল ফুলিয়ে বলল, আমার মা তোমায় খাইয়ে দিবে কেন? ফাহাদ বলল, আমার দুলাভাই তোমারে খাওয়াই। মার দিব কিন্তু, ফাজিল ছেলে একটা। তাহসিন ধমক দিয়ে বলল, কি হচ্ছে পুতুল? সে আপনার মামা হয় না? ঝগড়া করছেন কেন? পুতুল ছলছল চোখে বাবার দিকে তাকিয়ে উচ্চস্বরে কেঁদে উঠল। ফিরোজা বেগম হতবাক হয়ে ময়ূরীর দিকে তাকালেন। ময়ূরী ভাত খাওয়া রেখে শুকনো ঢোক গিলে পুতুলের পাশে এসে বসলো। অন্য পাশে ফাহাদ এসে বসলো। বেচারি নিজে না খেয়ে আগে দুজন বাচ্চাকে খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় 9টা ছাড়িয়েছে। মধুর ঘরে তাদের ঘুমানোর জন্য ব্যবস্থা করা হলো। পুতুলের ঘুমু ঘুমু ভাব চোখে, ময়ূরী পাশে শুয়ে তার। তাহসিন উঠোনে শ্বশুরের সাথে আলাপ আলোচনায় ব্যস্ত। চেয়ারে বসে আছেন তারা। বক্কর আফসোসের স্বরে বললেন, বড় ভাই তো কাজ কাম করে না। ছেলেটাও গ্রাম ছেড়ে বাপ মাকে প্রায় ভুলেই গেছে। শবনমের জন্য যত চিন্তা, গ্রামের অবস্থাও তো তেমন ভালো নয় জানোই। তাহসিন বলল, এসব নেশায় জড়ালেন কি করে? গ্রামে কি বখাটের অভাব? আল্লাহ ভালো জানেন কিভাবে কি হলো। তাহসিন ঠোঁট চেপে কিছুক্ষণ মাথা নত করে রাখলো, আর চোখে ঘরের দিকে তাকিয়ে বলল, শুনেছি বাজারে মুরগির দোকানের পেছনে নাকি অবৈধ কিছু জিনিস পাওয়া গিয়েছিল কয়েক মাস আগে। বক্কর মাথা নাড়লেন, সে তো অনেক আগের কথা। নেশা জাতীয় কিছু পাওয়া গেছিল। কে করেছে এসব আপনি কিছু জানেন? না বাবা, এসব প্রায় হয়ে থাকে এদিকে। তোমার ভাই চাচারাই যেখানে কিছু জানতে পারছে না, সেখানে আমি কি করে জানবো বলো? তা ঠিক। রাত হয়েছে বেশ। তাহসিন ঘরে এসে দেখল পুতুল বিছানার এক কোণায় গুটিয়ে ঘুমাচ্ছে। ময়ূরী মাঝে শুয়ে আছে, গায়ে কাঁথা জড়িয়ে। তাহসিন ফিরতেই ময়ূরী পুতুলের দিকে চেপে গেল। ঘরের লাইট বন্ধ করে তাহসিন বিছানায় গিয়ে শুয়ে পড়ল ময়ূরীর পাশে। ঘরের বাতাস ভারী হয়ে আসছে। কেরোসিন ল্যাম্পের ক্ষীণ আলোয় ঘরের দেয়ালে তাদের ছায়া দুলছে। বিছানাটা ছোট, দুজন মানুষ শোয়ার মতো জায়গা নেই বললেই চলে। তাহসিন ধীরে ধীরে কাঁথাটা টেনে নিজের দিকে আনল।
আনলো। ময়ূরী তখনও চুপচাপ চোখ বন্ধ করে আছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, কিন্তু বুকের ওঠানামা আর হাতের হালকা কাঁপুনি বলছে সে জেগেই আছে। তাহসিন পাশ ফিরে তাকালো। কাঁথার নিচে ময়ূরীর চুলের গন্ধ ভাসছে। বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস চেপে রাখতে পারল না সে। গলাটা নামিয়ে খুব আস্তে জিজ্ঞেস করলো, ঘুমিয়ে গেছো? ময়ূরীর চোখ না খুলেই বলল, হুম। তাহসিন হালকা হাসলো। বিছানাটা বড্ড ছোট মনে হয়, তাই না? ছোট না, আপনি বিছানার থেকে একটু বেশিই বড়। তাহসিন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে শরীরটা একটু সরিয়ে নিল। তবুও তাদের কাঁধ দুটো লেগেই থাকলো। ময়ূরীর কাঁধে হালকা করে হাত রাখলো সে, যেন কোনো সাহস চাইছে স্পর্শে। ময়ূরীর চোখ খুলে তাকালো। এবার মৃদু আলোয় তাহসিনের চোখ জ্বলছে। সেখানে কোনো কামনা নেই, আছে কেবল এক অদ্ভুত স্নেহ আর নিশ্চুপ প্রতিশ্রুতি। তাহসিন তার পিঠে হাত রাখলো, তারপর আস্তে করে তাকে নিজের দিকে টেনে আনলো। ময়ূরী চমকে উঠল, শরীরটাও কেঁপে উঠল, কিন্তু প্রতিবাদ করলো না। তাহসিনের ঠোঁট ছুঁয়ে গেল তার পিঠে, সাথে সাথে মেয়েটা নিঃশ্বাস বন্ধ করে ফেললো। মুহূর্তের জন্য ঘরটা থমকে গেল। বাতাস ভারী হয়ে উঠল। ময়ূরীর চোখ বন্ধ, ঠোঁট কাঁপছে, তার বুকের ভিতর তীব্র কিছু বাজছে। ভয়, আকর্ষণ নাকি অজানা অনুভূতি সে নিজেও জানে না। বাইরে হঠাৎ হালকা বাতাস উঠল। জাম গাছের পাতা খসখস শব্দ করছে। তাহসিন ময়ূরীর কাঁধে মুখ রেখে স্থির হয়ে গেল। ঘরের নিস্তব্ধতা ভাঙল কেবল পুতুলের ঘুমন্ত নিঃশ্বাসের মৃদু আওয়াজে। এভাবেই দুজন মানুষ, যারা এখনো পুরোপুরি একে অপরের নয়, এক শয্যায় নিঃশব্দে ভাগ করে নিল এক রাতের নীরবতা। পূর্ব আকাশে হালকা গোলাপি আভা, সূর্যের প্রথম কিরণ যেন ধীরে ধীরে সবুজ ধান ক্ষেতের ওপর ঝরে পড়ছে। দূরে কোথাও কুয়াশার আস্তর এখনো পুরোপুরি কাটেনি, তার ফাঁক দিয়ে দেখা যায় গরু ছাগল চড়াতে বের হয়েছে রাখাল ভাইয়েরা। বাঁশঝাড়ের পাতায় শিশির বিন্দু ঝুলে আছে, বাতাসে সেই শিশিরের ঠান্ডা গন্ধ। পাখির কিচিরমিচির শব্দে চারদিক মুখর, কখনো শালিক, কখনো দোয়েল, কখনো আবার বুলবুলি। গ্রামের মেঠো পথে ধুলো উড়ছে না, এখনো মাটির ওপর রাতের শিশিরে একটুখানি ভেজা ভাব আছে। গায়ের ঘরে ঘরে তখন ভাতের হাঁড়ি চড়েছে, চুলার ধোঁয়া ধীরে ধীরে উঠছে আকাশে। বাতাসে মিশে আছে পোড়া কাঠের মিষ্টি গন্ধ। সওদাগর বাড়িতে চলেছে রান্নার কাজ। আফিয়া রান্নাঘরে বসে কাজে ব্যস্ত। কুসুম এসে জানালো কনকের শরীর ভালো নয়, রাতে বোধহয় জ্বর এসেছিল খুব। আফিয়া বলল সকালের খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিতে। অরুণিমা বেগম নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে এসে দেখলেন আফিয়া কাজে লেগে গেছে। তিনি রান্নাঘরে ঢুকে বললেন, এত সকালে রান্নাঘরে কি করছিস? আফিয়া কাজে মন দিয়ে বলল, আমি ছাড়া এসব আর কে করবে মেজমা? আমরা কি মরে গেছি? ভানু কই, সে ওঠেনি এখনো? ছোট মা এত সকালে ওঠে? কনকের মা ভানু বেগম বাড়ির একটা কাজও করতে চান না, দেখা যায় বিছানা অবধি মেয়েদের দিয়ে গুছিয়ে রাখেন। ভোলা ভালা মানুষটা অবশ্য রজনী বেগম ছাড়া তাকে নিয়ে কারোর কোনো সমস্যা নেই। সকালের খাবার হতে হতে বেলা গড়ায়। শান্তা মাহতাবের ঘরের অন্য পাশের দরজা দিয়ে বেরিয়ে এলো বাইরে। আফিয়া সেদিকে আর চোখে তাকিয়ে ডাইনিং টেবিলে খাবার এনে রাখছিল। শান্তা এসে সামনে দাঁড়িয়ে বলল, কালুনি তোমার সাথে ছিল বড় বউ? আফিয়া কাজে হাত রেখে জবাবে বলল, জানোই যখন আবার জিজ্ঞেস করছো কেন? তোমার কাছে যেতে বারণ করতে পারো না? সে আমার কাছে আসলে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই। শান্তা যে রেগে আছে ভীষণ, সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তবুও সে কথা ঘুরিয়ে বলল, তোমার বুঝি খুব কষ্ট হয় বড় বউ? এত এত কাজ কিভাবে করো? কষ্ট হবে কেন? গত 7 বছর ধরে তো করেই আসছি এসব। যাই হোক, আমার কিছু জামা কাপড় নোংরা হয়েছে, তুমি কি একটু ধুয়ে দিতে পারবে? আফিয়া চোখ তুলে তাকালো। শান্তার চোখে তাচ্ছিল্য দেখতে পেয়ে কাজ রেখে সোজা হয়ে দাঁড়ালো। কি বলো তো শান্তা, আমাকে বাইরে থেকে নরম মনে হলেও আমি কিন্তু তুলো নই। আমার হাতের এই 5টা আঙ্গুল দেখেছো? এই আঙ্গুলগুলো যখন তোমার ওই ফর্সা নরম গালে পড়বে তখন বুঝবে আফিয়া কি। শান্তার দাঁত চাপলো। তুমি কি আমায় অপমান করছো? অপমান করব কেন? আমি তোমার কেনা গোলাম নই যে যা বলবে তাই শুনবো। আর একটা বাজে কথা বললে বিশ্বাস করো তোমার চাপা ভেঙে ফেলতেও দুবার ভাববো না। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে মাহতাব সবকিছুই শুনছিল। ঠোঁটের কোণে হাসিটুকু চওড়া হতেই সে ঘরের দরজা লাগিয়ে দিল। শান্তা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল, ঠোঁটের কোণে হালকা কাঁপুনি। আফিয়া আবার কাজে মন দিল, যেন কিছুই হয়নি। সে হাঁড়িতে
ঢাকনা বসিয়ে বলল, তোমার কাপড় নিজেই ধুয়ে নিও, নইলে কাজের মেয়েকে বলো। শান্তা ঘুরে চলে গেল। পেছনে দাঁড়িয়ে থাকা রজনী বেগম সব শুনেছেন। চোখে ঠান্ডা হাসি, মুখে বিদ্রূপ। ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে এসে বললেন, বড় বউ, ভাষা কিন্তু তোর খুব বাইরা গেছে আজকাল। আফিয়া মাথা না তুলেই বলল, ধৈর্য কমে গেছে। রজনী বেগম কণ্ঠটা ভারী করে বললেন, ধৈর্য কমলে সংসার ভাঙে বুঝলি। এই রান্নাঘরের আগুনে যেমন হাঁড়ি পুড়ে, তেমনি ঘরও পুইরা যায়। আফিয়া থেমে গেল। একবার চোখ তুলে তাকালো তার দাদি শাশুড়ির দিকে। চোখে এক ফোঁটা জল ঝিলিক দিলেও ঠোঁটের কোণে কষ্ট ঢেকে রেখে বলল, ঘর ভাঙার ভয় আমার নেই। যার ঘরই নেই তার আবার ভয় কিসের? অস্বীকার করলেই তো সংসার ত্যাগ করা যায় না। তুই এখনো মাহাতাবের বউ, এই বাড়ির বড় বউ। আফিয়া দীর্ঘশ্বাস ফেলে কাজে মন দিল। তার কিছুই বলার নেই। শান্তা ঘরে গিয়ে ভেতরের দরজা খুলে মাহাতাবের ঘরের ভেতরের দরজায় কড়া নাড়ল। খানিকক্ষণ পর মাহাতাব দরজা খুলে দিতেই শান্তা দাঁত চেপে বলল, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমিও আপনার বিয়ে করা বউ। বিয়ের পর একবারও তো আপনি আমার কাছে আসলেন না, অথচ দিনের পর দিন ওই অপয়ার সাথে রাত কাটাচ্ছেন। মাহাতাব দাঁত চেপে বলল, গলার নিচে নামিয়ে কথা না বললে কলিজা ছিঁড়ে বের করব তোমার। এই মুখ দিয়ে ওর নাম মুখে আনবে না। শান্তা মাহাতাবের বুকে সজোরে ধাক্কা মেরে বলল, কার সাথে গলা তুলে কথা বলছেন আপনি? আমি কি করতে পারি তার ধারণা নিশ্চয়ই আপনার আছে। বিয়ে করে আপনি এখনো আমায় স্ত্রীর মর্যাদা দেননি। তুমি এটারই যোগ্য।